এই সুবিশাল জনসভার সম্মানীয় সভাপতি, নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তেহট্টের বিধায়ক গৌরীশঙ্কর দত্ত সহ আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের সকলের অভিভাবক, দলের মহাসচিব, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ গণ আন্দোলনের প্রথম দিনের সহযোদ্ধা সম্মানীয় পার্থ চট্টোপাধ্যায় সহ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ নবনিযুক্ত প্রতিমন্ত্রী চাকদার বিধায়ক সদস্যা রত্না ঘোষ সহ সাংসদ তাপস মণ্ডল থেকে শুরু করে রাজ্যসভার সাংসদ আবির রঞ্জন বিশ্বাস সহ জেলা পরিষদের নবনির্বাচিত সভাধিপতি রিক্তা কুন্ডু সহ রয়েছেন বর্ষিয়ান বিধায়ক শঙ্কর সিংহ সহ রমেন বিশ্বাস থেকে শুরু করে আমরা পেয়েছি তাপস সাহা, বিধায়ক কল্লোল খাঁ সহ করিমপুরের বিধায়ক সদস্যা মহুয়া মিত্র সহ হাসানুজ্জামান সাহেব থেকে শুরু করে রুকবানুর রহমান, অবনী মোহন জোয়ারদার, সমীর পোদ্দার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য, আমার সহকর্মী সহযোদ্ধা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস থেকে শুরু করে ওয়ার্কিং প্রেসিডেন্ট পিটার, জেলা পরিষদের সহ সভাধিপতি দীপক বোস থেকে শুরু করে কর্মাধ্যক্ষ যারা রয়েছে চঞ্চল দেবনাথ, দিলীপ পোদ্দার, মল্লিকা চ্যাটার্জি, তারানুম সুলতানা মীর সহ কার্তিক ঘোষ, পম্পা মুখার্জি, শশাঙ্ক বিশ্বাস, বর্ণালী দে, রীনা রায়, বাণী রায় থেকে শুরু করে আমরা পেয়েছি ছাত্র পরিষদের জেলার সভাপতি সৌরিককে, পেয়েছি অয়ন দত্ত থেকে শুরু করে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভাই ত্রিরাঙ্কুর থেকে শুরু করে সকল ব্লক প্রেসিডেন্ট এবং দলীয় পদাধিকারী, সম্মানীয় সদস্য যারা আমাদের সবার সাথে আজকে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। মঞ্চে হয়তো যাদের জায়গা বা আসন হয়নি, আমি তাদের সকলকে যথাযথ সম্মান, কৃতজ্ঞতা, প্রণাম, আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা অর্পণ এবং নিবেদন করছি। আপনারা যারা সমবেত হয়েছেন এই বেতাই ময়দানে, এই ঐতিহাসিক জনসমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন, সার্থক করেছেন। আমার মা ভাই বোনেরা যারা এর জেলা সহ পার্শ্ববর্তী ব্লক অঞ্চলগুলির প্রত্যন্ত প্রান্ত থেকে এসে আমাদের সভায় অংশগ্রহণ করেছেন, হাজির হয়েছেন, আমি আপনাদের সকলকে নতমস্তকে করজোড়ে ধন্যবাদ প্রণাম জানাচ্ছি। আমি বারে বারে বলেছি যে আমাদের দলের প্রকৃত সম্পদ আমাদের দলের কর্মীরা। মঞ্চে আমরা যারা বসে আছি, আমাদের মঞ্চে বসার সুযোগটাও আপনারা করে দিয়েছেন। আপনাদের নিরলস পরিশ্রম, দৃঢ়তা, অবিচল লক্ষ্যের কারণে, পরিশ্রমের কারণে, সংগ্রামের কারণে, ত্যাগ তিতিক্ষার কারণে আমরা কেউ সাংসদ হয়েছি, কেউ বিধায়ক হয়েছি, কেউ মন্ত্রী হয়েছি, কেউ জেলা পরিষদে জিতেছি, কেউ পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়ে সদস্য হয়েছি, সভাপতি হয়েছি, কেউ গ্রাম পঞ্চায়েতে জিতেছি। আপনারা না থাকলে আমাদের এখানে যারা বসে আছে সভামঞ্চে, তাদের কোনো অস্তিত্ব থাকে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা মাটি মানুষের সরকারও তৈরি হয় না। তাই আপনাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানাচ্ছি। আজকে মূলত আমরা সমবেত হয়েছি 19শে জানুয়ারি 2019 সালে ব্রিগেড চলো সমাবেশকে সামনে রেখে। 21শে জুলাই 2018 সালে ধর্মতলার বুকে আমাদের সর্বজন শ্রদ্ধেয়া নেত্রী, জনগণ মন অধিনায়িকা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 42-এর ডাক দিয়ে
আগামী 19শে জানুয়ারি 2019 ব্রিগেড চলোর ডাক দিয়েছিলেন 10 লক্ষ মানুষকে সাক্ষী রেখে। আমরা ব্রিগেড চলো সমাবেশের প্রস্তুতি শুরু করেছি এবং বিভিন্ন জেলায় আমরা জনসভা করছি, কর্মী সভা করছি, আমরা পথসভা করছি, একাধিক সভা আমরা করেছি, কর্মসূচি আমরা নিয়েছি। কিন্তু যে স্বতঃস্ফূর্ততা, যে মানুষের ঢল, যে উৎসাহ, যে উদ্দীপনা, যে ভালোবাসার সাক্ষী এবং কৃতজ্ঞতার ঋণে আজকে আপনারা আমাদের আবদ্ধ করেছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অন্য জেলার দরকার হবে না। শুধু নদিয়া জেলা যেমন 21শে জুলাই ব্রিগেড 21শে জুলাইয়ের মহারাষ্ট্র একাই ভরিয়ে দেয়, কলকাতার রাজপথ একাই ভরিয়ে দেয়, আগামী দিন ব্রিগেড চলো সমাবেশের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এই নদিয়া জেলা একাই ভরিয়ে দেবে। অন্য কোনো জেলার দরকার বা প্রয়োজন আমাদের পড়বে না। কিন্তু তার একটা প্রাসঙ্গিকতা রয়েছে, তাৎপর্য রয়েছে। আমরা অন্যান্য সময় ব্রিগেড চলোর ডাক দিই বা ব্রিগেড চলো সমাবেশের নেত্রী যখন ডাকবে তার সাথে এই সমাবেশের একটা আকাশ পাতাল গুরুত্ব রয়েছে। আমরা শেষ ব্রিগেড চলোর ডাক দিয়েছিলাম 2014 সালের 30শে জানুয়ারি। সাম্প্রদায়িক বিজেপিকে উৎখাত করব এবং দুর্নীতিগ্রস্ত কংগ্রেসকে ভারতবর্ষ থেকে সরানোর ডাক দিয়ে। ফলস্বরূপ আমরা কি রেখেছিলাম? 42টি আসনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থীকে মানুষ দুহাত তুলে সমর্থন করে 34টা সিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের বাংলার মানুষ জিতিয়েছিল। এই ব্রিগেডের তাৎপর্য, আমরা এমন একটা সময়, আমরা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে চূড়ান্ত এখনো একতন্ত্র, কে কোথায় খাবে, কে কোথায় হাঁটবে, কে কি পড়বে, কে কোথায় যাবে তার নিদান দিচ্ছে কেন্দ্রের সরকার। সিপিএম নামক দলটা প্রায় উঠে গেছে। ত্রিপুরায় আপনারা দেখেছেন ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আজকে বিজেপির কাছে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। কংগ্রেস বাংলায় কার্যত অস্তিত্বহীন হয়ে পড়েছে। কংগ্রেসের একাধিক বীর যোদ্ধা সৈনিকেরা, শঙ্কর সিং হোক, মানস ভুইয়া হোক, রবি চ্যাটার্জি হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং বিপুল উন্নয়নের কর্মযজ্ঞকে সাক্ষী রেখে আজকে নেত্রীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের দলে এসছে। এই ব্রিগেড সমাবেশে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য স্তরের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী এবং নেতৃবৃন্দ নয়, ভারতবর্ষের একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুখ্যমন্ত্রী আগামী 19শে জানুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হতে চলেছে। সেই সমাবেশে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির যেমন আসবে, সেই সমাবেশে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব আসবে, সেই সমাবেশে আরজেডির তেজস্বী যাদব আসবে, সেই সমাবেশে ডিএমকে এমকে স্ট্যালিন আসবে, শরদ যাদব আসবে, যশবন্ত সিনহা আসবে, শত্রুঘ্ন সিনহা আসবে, শরদ পাওয়ার আসবে। একাধিক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আজকে ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ করে আর একবার নতুন করে অঙ্গীকারবদ্ধ এই ব্রিগেড সমাবেশে হবে। এটা আমাদের কাছে সত্যিই গর্বের। কেন? আমাদের নেত্রী এমন একজন নেত্রী, মাথায় রাখবেন, যে বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেনি, যে বিজেপির ধমকি চমকি চোখ রাঙানি আঙ্গুলোচানিকে সহ্য করেনি। আমাদের দলটা বিশুদ্ধ লোহার মতো, আমাদেরকে যত পোড়াবে, যত মারবে, যত তাটাবে, যত আঘাত করবে, যত প্রহার করবে, যত পেটাবে, তৃণমূল কংগ্রেস দল তত শক্তিশালী হবে। তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো, তাকে তুমি আঘাত করলে সে প্রত্যাঘাত করে না। কিন্তু আমাদের যত কষ্ট দেবে, মাথায় রাখবে, আগুনের মধ্যে তাতিয়ে পুড়িয়ে লোহা যেমন শক্তিশালী হয়, তৃণমূল কংগ্রেসও একইভাবে বলিষ্ঠ, বলবান এবং শক্তিশালী হবে। আমরা উন্নয়নের নিরিখে কথা বলি, আমাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে যারা মোকাবেলা করতে পারে না, তারা আজকে হিন্দু মুসলমানের বিভাজন করে বাংলাকে অশান্ত করতে চেয়েছে। কিন্তু ফলস্বরূপ আমরা কি রেখেছি? বিগত যে কটা নির্বাচন হয়েছে, একাধিক উপনির্বাচন হয়েছে, পুরসভার নির্বাচন হয়েছে, বিধানসভার উপনির্বাচন হয়েছে, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনেও আমরা এদের কি করুণ পরিণতি হয়েছে আমরা উপলব্ধি করেছি। যারা তথাকথিত
হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদেরকে দাবি করছে। আজকে সদ্য সমাপ্ত 3টি বিধানসভা নির্বাচন, ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন, রাজস্থানের বিধানসভা নির্বাচন আর মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টির কি করুণ পরিণতি হয়েছে ভারতবর্ষের মানুষ উপলব্ধি করেছে। এবং আশ্চর্যের বিষয় কি, যারা নিজেদেরকে হিন্দু ধর্মের রক্ষাকর্তা বলে দাবি করে, রাজস্থানে 92% ভোটার হিন্দু, ছত্তিশগড়ে 90% ভোটার হিন্দু, মধ্যপ্রদেশে 91% ভোটার হিন্দু, সেইখানে আজকে ভারতীয় জনতা পার্টি মুখ থুবড়ে পড়েছে। তারা হিন্দু ধর্মকে বিক্রি করে নিজেদের অর্থনৈতিক চরিতার্থ, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে রাস্তায় নেমেছে। ভারতবর্ষে আচ্ছে দিনের দাম করে যে সরকার 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছিল, আজকে আমরা কি দেখেছি? ভারতবর্ষের মানুষকে কাঁচকলা লবডঙ্কা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীর সরকারের মধ্যে এটাই পার্থক্য। আমাদের নেত্রী যা বলে আমরা অক্ষরে অক্ষরে কথা রাখি। 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে আমরা কথা দিয়েছিলাম বাংলার মানুষকে যে আমরা ক্ষমতায় আসার পর গ্রামে গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা আমাদের সরকার তৈরি করবে। আমরা করেছি। আমরা কথা দিয়েছিলাম আমরা পানীয় জলের ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় সুব্যবস্থা এবং প্রতিকার করব। আমাদের সরকার করেছে। আমরা কথা দিয়েছিলাম আমরা ক্ষমতায় আসার পর সিঙ্গুরের জমি ফিরিয়ে দেব, আমরা ফিরিয়ে দিয়েছি। আমরা কথা দিয়েছিলাম আমরা ক্ষমতায় আসার পর জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা করব, আমরা করেছি। আমরা কথা দিয়েছিলাম আমরা ক্ষমতায় আসার পর দুর্নীতির সাথে আপোষ করব না, মমতা বন্দ্যোপাধ্যায় করেন। কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে সুদীপ্ত সেনের গলা ধরে আজকে জেলে ঢুকিয়েছে। 6 বছর পার হতে চললো, এখনো সেই প্রতারক জেলে রয়েছে। আর নরেন্দ্র মোদীর সরকার 10,000 কোটি টাকা মেরে দিয়ে গেছে। বিজয় মালিয়া 12,000 কোটি টাকা মেরে দিয়ে গেছে। ললিত মোদী 15,000 কোটি টাকা মেরে দিয়ে গেছে। নীরব মোদী, এই 3টে মোদীকে পালিয়ে যাওয়ার সুযোগ করে ভারতবর্ষকে অর্থনৈতিক বিপর্যয়ের মুখে এবং সর্বশান্ত করে রেখে দিয়েছে। এটাই হচ্ছে তার আর আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে পার্থক্য। চা বিক্রি করার নাম করে প্রধানমন্ত্রী হয়েছিল। আমরা চা যারা বিক্রি করে তাদেরকে সম্মান জানাই। কেন? তারা কষ্ট করে নিজেদের জীবিকা উপার্জন করে। তাকেও আমি মনে করি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী অসম্মানিত করেছে। আমরা নরেন্দ্র মোদীকে কোনোদিন কেটলি হাতে চা বিক্রি করতে দেখিনি, কিন্তু আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে আজও টালির ছাদের ঘরে থেকে 200 টাকার চপ্পল আর 300 টাকার শাড়ি পরে 10 কোটি মানুষের উন্নয়নের জীবনের জয়যাত্রা পরিচালনা করতে দেখেছি। এটাই হচ্ছে তাদের সরকার আর আমাদের সরকারের মধ্যে পার্থক্য। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বারবার শিখিয়েছে, আমরা যারা এখানে জনপ্রতিনিধিরা রয়েছি আমরা বিশ্বাস করি যে আমাদের ধর্ম কোনোদিন ভেঙে দাও, গুড়িয়ে দাও, হাটিয়ে দাও, মিটিয়ে দাও এর কথা শেখায়নি। আমাদের ধর্ম বৈচিত্র্যের মধ্যে একতার কথা শিখিয়েছে। আমাদের ধর্ম শিখিয়েছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের ধর্ম শিখিয়েছে নিজের ধর্মের প্রতি আস্থাশীল, পরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমি একজন হিন্দু, আমি গেরুয়াধারী হিন্দুত্বে বিশ্বাস করি, কিন্তু আমি স্বামী বিবেকানন্দের হিন্দুত্বে বিশ্বাস করি। আমি অমিত শাহ আর যোগী আদিত্যনাথের হিন্দুত্বে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমার ধর্ম আমাকে যেমন গায়ত্রী মন্ত্র জপ করা শেখায়, সূর্য নমস্কার করা শেখায়, দুর্গাকে পুজো করা শেখায়, কালীকে পুজো করা শেখায়, আমার ধর্ম আমি বাড়িতে পালন করব। আমি হিন্দু হলে আমার ধর্ম আমি বাড়িতে পুজো করে পালন করব। আমি যদি মুসলমান হই আমার ধর্ম আমি বাড়িতে পালন করব। আমি যদি খ্রিস্টান হই আমার ধর্ম আমি বাড়িতে পালন করব। আমি যদি বৌদ্ধ হই আমার ধর্ম আমি বাড়িতে পালন করব। আমি যদি শিখ হই, জৈন হই, আমার ধর্ম আমি বাড়িতে পালন করব। কিন্তু আমি যখন মানুষের ভোটের দ্বারা নির্বাচিত, যখন মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে উন্নয়ন করার লক্ষ্যে, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। আমি সেই ধর্মকেই সাক্ষী রেখে আগামী দিন জাতি, দলমত, ধর্ম নির্বিশেষে উন্নয়ন করে নিয়ে যাব। দিলীপ বাবুরা আজকে বড় বড় হুঙ্কার দিচ্ছে, কি বলছে? মেরে এখানে পাঠিয়ে দেবো, সেখানে পাঠিয়ে দেবো। অসমীচীন, অশ্লীল, অর্বাচীন ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে। আমি বলি আপনাদের সৌভাগ্য যে আমাদের দল
মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতৃত্বের অধীনে আমরা দল করি। অন্য কোনো রাজনৈতিক নেতা আর নেত্রী যদি থাকতো, মাঠেই তৃণমূল কংগ্রেস কর্মীরা আপনাদের জবাব দিয়ে কড়ায় গন্ডায় প্রমাণ করত। আমরা বদলা নয়, বদলের স্লোগান দিয়ে বাংলায় পরিবর্তনের চাকাটা ঘুরিয়েছিলাম। আমরা সেই শান্তির রাজনীতিতেই বিশ্বাস করি। হঠাৎ করে দিল্লি থেকে একটা বিলাসবহুল বাস নিয়ে এসছে। বাস নিয়ে এসে বলছে কি, এটা হচ্ছে রথ। গাধাকে দেখিয়ে বলছে ঘোড়া, আর বাসকে দেখিয়ে বলছে রথ। আমি তো একজন হিন্দু, আমি শ্রাবণ মাস আষাঢ় মাসের রথ জানি। আমি জানি জগন্নাথ দেবের রথ, আমি জানি সুভদ্রার রথ, আমি জানি প্রভু বলরামের রথ, আমি জানি মদন মোহন ঠাকুরের রথ, আমি জানি মহাপ্রভু চৈতন্যের রথ, শ্রীকৃষ্ণের রথ, গোপালের রথ, আমি জানি বিবেকানন্দের রথ, স্বামী পরমহংসদেবের রথ, রামকৃষ্ণ পরমহংসদেবের রথ, আমি জানি দেবীর রথ, দেবতাদের রথ। এবং রথ তো কাঠে দিয়ে তৈরি হয়, সে রথে দড়ি থাকে, দেব থাকে, দেবী থাকে, ঈশ্বর থাকে। এই কোন রথ যেখানে দড়ি নেই, কাঠ নেই, বিলাসবহুল একটা বাস যেখানে রান্না করা যাবে, ফুর্তি করা যাবে, আড্ডা মারা যাবে, চান করা যাবে, গল্প পড়া যাবে, ছাইপাস খাওয়া যাবে, মল ত্যাগ করা যাবে, মূত্র ত্যাগ করা যাবে। এ রথ কোন রথ বাংলার মানুষ জানতে চাইছে। দিলীপ বাবুদের জবাবের অপেক্ষায় আমরা রইলাম। কিন্তু মানুষকে যদি আপনারা বিভ্রান্ত করতে চান, মাথায় রাখবেন এটা বাংলা। ভারতবর্ষের 28টা রাজ্য টাকা দিয়ে অর্থের বিনিময়ে গেরুয়া হতে পারে, কিন্তু বাংলা কোনোদিন অর্থের বিনিময়ে গেরুয়া হবে না। আমাদের সেই লক্ষ্যে অবিচল থেকে আগামী দিন নেত্রীর হাত আরো শক্তিশালী করতে হবে। আমাদের নেত্রী 42-এর ডাক দিয়েছে। নদিয়া জেলায় 2টো লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্যাপক ব্যবধানে আগামী দিন জিতবে। এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে সামনে রেখে, নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন 80 বছর আগে বলেছিল দিল্লি চলো, আমাদের নেত্রী 80 বছর পরে আবার দিল্লি চলো ডাক দিয়েছে 19শে জানুয়ারি ব্রিগেড চলো, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডস থেকে। আমাদের সেই নেতাজির আদর্শকে সামনে রেখে মাথায় রাখতে হবে, নেতাজি যেমন বলেছিল তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। দিলীপ বাবুরা বলছে তুমি আমাকে গদি দাও, আমি তোমাকে রক্তস্নাত বাংলা দেবো। আর আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে, হে বাংলার বীর যোদ্ধা, মা মাটি মানুষ, তুমি আমাকে 42 দাও, আমি তোমাকে আগামী দিন ধর্মনিরপেক্ষ, শান্তিপ্রিয়, ঐক্যবদ্ধ, প্রগতিশীল ভারতবর্ষ দেবো। এই হচ্ছে আমাদের নেত্রী। আমাদের নেত্রী যা বলেছে অক্ষরে অক্ষরে কথা রেখেছে। আজকে আমাদের সরকার, একমাত্র সরকার মাথায় রাখবে, একটা বাচ্চা যদি জন্মাচ্ছে সবুজশ্রী গাছ দিয়ে শুরু হচ্ছে, চারা গাছ দিয়ে শুরু হচ্ছে। আর কেউ যদি দেহত্যাগ করে দেহাবসানের সময় শ্মশানে পরলোক গমন প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে সমব্যাথী এবং বৈতরণীর মাধ্যমে। পরবর্তীকালে জন্মের পরে কখনো কন্যাশ্রী, কখনো যুবশ্রী, কখনো রূপশ্রী, কখনো গতিধারা, কখনো গীতাঞ্জলি, কখনো সংখ্যালঘু স্কলারশিপ, কখনো স্বামী বিবেকানন্দ মেরিট বিন স্কলারশিপের মাধ্যমে তারা নিজেদের জীবন আলোকিত এবং সমৃদ্ধ করছে। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য রাজনীতি করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ছোট ছোট বাচ্চাদের কন্যাশ্রী দিয়েছে, সবুজ সাথী দিয়েছে। যারা ভোটাধিকার প্রয়োগ করার পর্যাপ্ত এবং সঠিক বয়সেও পৌঁছায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকেও উন্নয়নের পরিষেবা জাতি দলমত নির্বিশেষে পৌঁছে দিয়েছে। এটাই মামাটি মানুষের সরকার। সিপিএম যখন 34 বছর ছিল, আমরা কি শুনতাম? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, ইনকলাব জিন্দাবাদ, লাল খাবে সবুজ বাদ, ইনকলাব জিন্দাবাদ, হারমাত খাবে মানুষ বাদ। আর এখন ভারতীয় জনতা পার্টি যারা লাল জামা পরে সন্ত্রাস চালিয়েছে, তারা এখন গেরুয়া জামা পরে হাতে পদ্ম নিয়ে ঘুরছে আর স্লোগান তুলছে কি, জয় শ্রীরাম, মানুষের মাথার নাই কোনো দাম, জয় শ্রীরাম, পেট্রোলের 100 টাকা দাম, জয় শ্রীরাম, রান্নার গ্যাসের 1000 টাকা দাম, জয় শ্রীরাম। দাঙ্গা লাগানোই একমাত্র কম। গলায় গামছা, মুখে রাম, আর ধর্মের নামে রাজ্যকে ভাগ করাই তাদের একমাত্র কাম। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রকৃত রূপ। এবং আপনারা লক্ষ্য করেছেন যে মানুষ আজকে এদের কি রায় দিয়েছে, কি জবাব দিয়েছে। ছত্তিশগড়ে এরা হেরেছে, মধ্যপ্রদেশে এরা হেরেছে, এরা হেরেছে রাজস্থানে। এর আগে গোরখপুরে যেই যোগী আদিত্যনাথকে
এরা নিজেদেরকে হিন্দু ধর্মের প্রধান রক্ষাকর্তা হিসেবে দাবি করে। সেই যোগী আদিত্যনাথের আসনও এরা উপনির্বাচনে গোহারা হেরেছে। এবং আপনারা লক্ষ্য করবেন, বিজেপি যত হারছে জিএসটির হার তত কমছে, বিজেপি যত হারছে পেট্রোলের দাম তত কমছে, বিজেপি যত হারছে ডিজেলের দাম তত কমছে, বিজেপি যত হারছে রান্নার গ্যাসের দাম তত কমছে। বিজেপিকে আগামী দিন শূন্যে পৌঁছান, জিএসটিও শূন্য হবে, পেট্রোল শূন্য হবে, ডিজেল শূন্য হবে, মূল্য বৃদ্ধি শূন্য হবে। এদেরকে ছাটিয়ে বিদায় দিতে হবে। আমরা 34 বছর সিপিএম নামক জগদ্দল পাথরটাকে যদি গণতান্ত্রিকভাবে লড়ে নেত্রীর আদর্শকে পথ চলার পথেও এবং প্রেরণা করে সিপিএমকে বাংলা ছাড়া করতে পারি, ভারতীয় জনতা পার্টি তো ভারতবর্ষের বুকে 4 বছরের শিশু, এদেরকেও আমরা উৎখাত করার ডাক আগামী দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডস থেকে দেবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজার চেষ্টা করেও মাথায় রাখবে, কেউ চুপ করে না থাকলে তার পিছনে সিবিআই ইডি লেগিয়ে দেওয়া হচ্ছে। আজকে প্রত্যেকটা রাজনৈতিক দল এদের বশ্যতা স্বীকার করে নিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এদের বশ্যতা স্বীকার করেনি। আমাদের দল নেত্রীর আদর্শে সংগ্রামে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি আমাদের জীবন গেলে যাবে, প্রাণ গেলে যাবে, তাও আমরা কোনো সাম্প্রদায়িক শক্তিকে ভারতবর্ষের বুকে, বাংলার বুকে মাথা চাড়া দিয়ে গণতান্ত্রিকভাবে উঠতে দেবো না। আমাদের সেই লক্ষ্যেই আগামী দিন নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সর্বস্তরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ব্রিগেড সমাবেশের একটা আলাদা যৌক্তিকতা, প্রাসঙ্গিকতা এবং বৈশিষ্ট্য রয়েছে, আমাদের সেটা মাথায় রাখতে হবে। আজকে যারা নিজেদেরকে দেশপ্রেমিক বলে দাবি করছে, সেই নরেন্দ্র মোদী, অমিত শাহ, আমি প্রশ্ন করতে চাই, আমাদের নেত্রী শুরু করেছে কন্যাশ্রী প্রকল্প। 6 বছরে কন্যাশ্রী প্রকল্পের বাজেটের পরিমাণ কত? 100 কোটি, 200 কোটি, 500 কোটি নয়, 6 বছরে 6000 কোটি টাকা। আর নরেন্দ্র মোদীর বেটি বাঁচাও বেটি পড়াও, বাংলা ছাড়া আরো 28টা রাজ্য, সব মিলিয়ে 29টা রাজ্যে বাজেট কত? 100 কোটি টাকা। নরেন্দ্র মোদীর সরকার মূর্তি বানাচ্ছে 3000 কোটি টাকা দিয়ে। নরেন্দ্র মোদীর সরকার প্রধানমন্ত্রী নিজে প্রচার করছেন, অ্যাডভার্টাইজমেন্ট করছেন, পেপারে অ্যাড দিচ্ছে 5270 কোটি টাকা খরচা করে। নরেন্দ্র মোদীর সরকার প্রধানমন্ত্রী যখন বিদেশ ভ্রমণে যাচ্ছে খরচা করছে 2000 কোটি টাকা, মানে 3000 কোটি টাকার মূর্তি, 5000 কোটি টাকার প্রচার আর 2000 কোটি টাকার ভ্রমণ। কিন্তু বেটি বাঁচাও বেটি পড়াও যখন টাকা দেওয়ার কথা আসছে তখন এদের কাছে টাকা নেই। স্মার্ট সিটিতে যখন টাকা দেওয়ার প্রশ্ন উঠছে এদের কাছে টাকা নেই। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় যখন টাকা দেওয়ার প্রশ্ন উঠছে এদের কাছে টাকা নেই। RIDF এর রাস্তা, এদের কাছে টাকা নেই। 2 টাকা কিলো চাল, এদের কাছে টাকা নেই। 2 টাকা কিলো গম, এদের কাছে টাকা নেই। জলের প্রজেক্ট, এদের কাছে টাকা নেই। রাস্তাঘাট, এদের কাছে টাকা নেই। সবুজ সাথীর সাইকেল, এদের কাছে টাকা নেই। আমাদের নেত্রী কি বলেছে? আমাদের নেত্রী বলেছে তোমাদের টাকাও লাগবে না, তোমাদের নামও লাগবে না, বাংলা কারোর কাছে মাথা নত করবে না, তোমাদের টাকা তোমরা নিয়ে চলে যাও। বাংলা শাসন মানে আগামী দিন মানুষের সাথে থেকে বাংলাকে এগিয়ে নিয়ে যাবে, বাংলার সম্মানকে অক্ষুণ্ণ এবং অব্যাহত রেখে। এমন এক প্রধানমন্ত্রী নিজেকে এত বড় দেশপ্রেমিক বলে দাবি করছে, আর 3000 কোটি টাকার মূর্তি বানিয়েছে চীন থেকে ব্রোঞ্জ নিয়ে এসে। গরিব মানুষ যদি দীপাবলির সময় 25 টাকার টুনি লাইট রাস্তায় বসে বিক্রি করে, তাহলে মন কি বাতে কি বলছে? চায়নার দ্রব্য বর্জন করো। আর নিজে 3000 কোটি টাকার মূর্তি বানাচ্ছে চায়না থেকে ব্রোঞ্জ আমদানি করে। এই হচ্ছে নরেন্দ্র মোদীর আসল রূপ। চায়নাকে টাকা দিচ্ছে, সেই চায়না টাকা দিচ্ছে পাকিস্তানকে। সেই পাকিস্তান আমার আপনার সুরক্ষায় নিয়োজিত জওয়ান যারা সীমান্ত রক্ষা করছে তাদের বুকে AK-47 গুলি মেরে ঝাঁঝরা করে দিচ্ছে। তাহলে নরেন্দ্র মোদী কি দেশপ্রেমিক? এই প্রশ্ন সাধারণ মানুষের মনে ওঠে না? যে 5278 কোটি টাকা খরচা করে নিজের প্রচার করে, আর আমাদের আধা সামরিক বাহিনীর জওয়ান ভারতীয় সেনাকে একটা বুলেট প্রুফ জ্যাকেট পর্যন্ত কিনে দিতে পারে না। এ প্রধানমন্ত্রী কিসের দেশপ্রেমিক? এ প্রশ্ন তো সাধারণ মানুষের মনে যাচ্ছে। আজকে কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করার একটা পরিকল্পনা এদের ছিল। কি না, FRDI বিল আনবে। পার্থ চট্টোপাধ্যায়রা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কলকাতা থেকে শুরু করে বাংলার প্রত্যেক জেলায় FRDI বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা সংসদের ভিতরে অবস্থান করেছি, বাইরে আমাদের প্রতিবাদ জানিয়েছি। তাপস মণ্ডল, আবির বিশ্বাসরা আছে, তারাও অংশগ্রহণ করেছিল।
কিন্তু আমরা প্রথম দল যে রাস্তায় নেমে এই জনবিরোধী নীতিগুলোর বিরুদ্ধে ধারাবাহিকভাবে গর্জে উঠেছি। এফআরডিআই বিল এলে কি হতো? আপনার সঞ্চিত, আপনার গচ্ছিত ব্যাংকে টাকা, নরেন্দ্র মোদী সরকার বলছে কি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আপনি যদি 5,000 টাকা রাখেন কি 5 লাখ টাকা রাখেন, নরেন্দ্র মোদী সরকার বলছে যখন তখন আমি এ টাকা আত্মসাৎ করে নিয়ে চলে যেতে পারি, তোমাদের কোনো অধিকার এই টাকার উপর থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং সৈনিকেরা রাস্তায় নেমে পার্লামেন্টের সংসদে অবস্থান করে এই বিল আটকেছে। এই পেট্রোল ডিজেলের দাম যখন 88-86 টাকা হয়েছিল পেট্রোলের দাম, তখন কারা রাস্তায় নেমেছিল? সিপিএম এর একটা মিছিল দেখেছিলেন, কংগ্রেসের একটা মিছিল দেখেছিলেন। কেন? বিজেপির বি টিম হচ্ছে কংগ্রেস আর বিজেপির সি টিম হচ্ছে সিপিএম। এরা যারাই ক্ষমতায় আসুক একসাথে কিন্তু মিলে ভাগ করে খাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে মাথায় রাখবেন এদের মাথায় কিচ্ছু জুড়বে না, এদের পাতে কিচ্ছু জুড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদিন থাকবে সাধারণ মানুষের জন্য কাজ করে যাবে। তাই আসুন আমরা আরেকবার আমাদের নেত্রীর হাত শক্ত করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ, অঙ্গীকারবদ্ধ এবং আজকে এই সভা থেকে শপথ নিয়ে আমরা সকলে বাড়ি ফিরি এবং 42 লক্ষে অবিচল থেকে আগামী 4-5টা মাস নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা নিজেদের প্রাণ দিয়ে, জীবন দিয়ে বুথ আগলে পড়ে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার লক্ষ্যে আমরা অবিচল থাকবো। আমাদের নেত্রী ডাক দিয়েছে ব্রিগেড চলো, গ্রামে গ্রামে আওয়াজ তোলো, 19শে জানুয়ারি ব্রিগেড চলো, ছাত্র যুব আওয়াজ তোলো, 19শে জানুয়ারি ব্রিগেড চলো, শ্রমিক কৃষক আওয়াজ তোলো, 19শে জানুয়ারি ব্রিগেড চলো। ডাক দিয়েছেন নেত্রী মমতা, ব্রিগেড চলো জনতা। আর তাই তো বলি 2019 বিজেপি ফিনিশ, বিজেপি হটাও, দেশ বাঁচাও। অনেক হয়েছে মোদি, ছাড়ো এবার গদি, তোমাদের কোনো অস্তিত্ব এই বাংলায় আর ভারতবর্ষে আগামী দিন থাকবে না। বাংলার মানুষ কড়ায় গন্ডায় তা প্রমাণ করবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সকলকে আমার ধন্যবাদ। আমার অগ্রজ যারা রয়েছে, বয়োজ্যেষ্ঠ বর্ষিয়ান যারা রয়েছে তাদের সকলকে প্রণাম, সমবয়সী সহযোদ্ধা যারা রয়েছে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, ভালোবাসা জানিয়ে, মা বোনেদের ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে আজকে এখানেই বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ।